এখানে আমাদেরকে বলা আছে যে কোনো একটা সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি হচ্ছে n এবং n পদের সমষ্টি হচ্ছে m হলে প্রথম m প্লাস n তম পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা জানি কি, আমরা জানি n তম পদের সমষ্টি হচ্ছে, দেখো n তম পদের সমষ্টি হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা কি n তম পদের সমষ্টি না? আর আমাদেরকে প্রশ্নে বলে দিছে n তম পদের সমষ্টির মান হচ্ছে m, তার মানে প্রশ্ন মতে এটা ইকুয়াল টু m কে আমরা বলতে পারি। দেখো তো, আবার আমি যদি লিখি যে এটা হচ্ছে n তম পদ, এখন আমার যদি আমাকে বলছে যে m তম পদের সমষ্টি, তাহলে m/2 2a প্লাস m-1 ইন্টু d, এটা হচ্ছে m তম পদের সমষ্টি। আমার প্রশ্নে বলা আছে m তম পদের সমষ্টি হচ্ছে n। দেখো তো আমি এই দুইটাকে লিখতে পারি কিনা। তোমরা এটার আগে লিখবা যে আমরা জানি n তম পদ এত, তো আমি বাংলা কথাগুলো লিখছি না, আমি জাস্ট ক্যালকুলেশনগুলো দেখা দিচ্ছি, কারণ অঙ্কটা একটু বড়, তোমাদের একটু আবার ভয় লাগতে পারে যে এত বড় অঙ্ক, এই কারণে আমি জাস্ট ক্যালকুলেশনগুলো তোমাদের দেখা দিচ্ছি। এটা থেকে আমি কি লিখতে পারি, এটা থেকে আমি এভাবে লিখতে পারি যে বা 2a প্লাস n-1 ইন্টু d ইজ ইকুয়াল টু 2m/n। আর এটা থেকে আমি কি লিখতে পারি যে বা m/2, সরি m/2 না, m/2কে আমরা ওই পাশে নিয়ে যাব, এটা হবে 2a প্লাস m-1 ইন্টু d ইজ ইকুয়াল টু 2n/m। 2n/m আমরা প্রশ্নে যা দেওয়া ছিল তার আলোকে লিখলাম, এটা হবে প্রশ্ন মতে। আর এটা কি আমি আবার লিখলাম, এটা হচ্ছে। এখন আমি এটাকে ধরি 1 নং সমীকরণ আর এটাকে ধরি 2 নং সমীকরণে। এই গেল আমার n তম পদের সমষ্টি এবং m তম পদের সমষ্টি। একটু খেয়াল করো, আমার কিন্তু এখানে প্রশ্নে চাইছে m প্লাস n তম পদের সমষ্টি কত। n তম পদের সমষ্টি আমি লিখলাম, m তম পদের সমষ্টি আমি লিখলাম। এখন আমার m প্লাস n তম পদের সমষ্টি লাগবে না? যদি m প্লাস n তম পদের সমষ্টি হয়, সেইখানে আমার কি d এর মানটা বের করে আনতে হবে না আগে? তো d এর মানটা বের করার জন্য আমি এখন কি করব, এই দুইটা সাহায্য নিব। এই দুইটা সমীকরণের সাহায্য আমি যদি নেই, দেখো 1 নং আর 2 নং, 2 নংয়ের সাহায্যে আমি d এর মান বের করব। এখন কি করলে, তাদের মধ্যে যোগ নাকি বিয়োগ, কি করলে d এর মান বের হয়ে আসবে? এখানে খেয়াল করো 2a আর এই যে 2a, এই দুইটা 2a কিন্তু পজিটিভ। যেহেতু দুইটা 2a পজিটিভ, তার মানে আমি যদি এই মুহূর্তে বিয়োগ করতে পারি 2a কাটা যাবে। দেখো প্রথমে আমি আগে এটা লিখি, এই যে বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে 2a প্লাস n-1 ইন্টু d মাইনাসের 2a মাইনাসের m-1 ইন্টু d, এটা লিখলাম ইকুয়াল টু 2m/n মাইনাস 2n/m, এটা চলে আসলো। এখানে দেখো 2a এই যে কাটা গেল। এখন আমি দুইটা থেকে যদি d কে কমন নিয়ে নিই, তাহলে আমার হচ্ছে n-1 মাইনাস m প্লাস 1 ইন্টু d ইকুয়াল টু, আমার এটা হচ্ছে কি 2, নিচে যদি m এর লসাগু হয় তাহলে n কাটা গেলে m দিয়ে গুণ করলে 2m স্কোয়ার মাইনাস m কাটা গেলে এটা হবে 2n স্কোয়ার, এটা আসে। বা এখানে 1 কাটা গেলে আমার হচ্ছে n-m ইন্টু d ইকুয়াল টু 2 কমন নিলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার বাই mn, এটা আসে। এটা যদি হয় বা n-m ইন্টু d ইকুয়াল টু, আমার উপরের রাশিটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে হচ্ছে mn। এটা থেকে আমি কি লিখতে পারি, n-mকে যদি আমি পক্ষান্তর করে ফেলি, তাহলে d ইকুয়াল টু n-m ইন্টু mn, আর উপরে চলে আসবে কি 2 ইন্টু m প্লাস n। এখানে একটা বিষয় খেয়াল করো, এটা কিন্তু m-n আর আমার নিচে হচ্ছে n-m। এইভাবে যদি আমি লিখি তাহলে তো আমি কাটাকাটি করতে পারবো না। তো দুইটাকে আমি মেলানোর জন্য আমি এই m-n থেকে একটা মাইনাসকে আমি কমন নিয়ে নিলে এটা কি n-m হয়ে যাবে না? এই যে n-m হয়ে গেল, এটা হয়ে গেল। এখন আমি খুব সুন্দরভাবে কেটে ফেলতে পারি। সুতরাং d ইকুয়াল টু মাইনাসের 2 ইন্টু m প্লাস n বাই mn। দেখো তো
আমি দুইটা সমীকরণের সাহায্যে কার মানটা বের করে আনলাম, ডি এর মানটা বের করে আনলাম। এখন আমার কার মান বের করতে হবে, আমার এখন কোয়েশ্চেন হচ্ছে যে m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। আমার কোয়েশ্চেন m প্লাস n তম পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আগে আমার m প্লাস n তম পদের সমষ্টি সূত্রটা লিখতে হবে। আমরা কি জানি দেখো, n তম পদের সমষ্টি হচ্ছে এটা। তাহলে m প্লাস n তম সমষ্টি কি, m প্লাস n তম পদের সমষ্টি, m প্লাস n তম পদের সমষ্টি হবে, এখানে দেখো তো n/2 ছিল না, তার মানে এখন হয়ে যাবে কি m প্লাস n/2 ইন্টু 2a প্লাস n-1, n-1 এর পরিবর্তে এখানে হয়ে যাবে m প্লাস n-1 ইন্টু ডি। দেখো এটা কিন্তু আমাদের সূত্র, আমি জাস্ট কি করছি, n এর পরিবর্তে m প্লাস n কে বসাই ফেলছি। এখন আমি এটাকে একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমার এটা আসে ইকুয়াল টু m প্লাস n/2। আচ্ছা, আমি এই জায়গাতে একটু কাজ করব, কাজটা করার আগে আমি তোমাদেরকে এটা একটু আলাদা করে দেখাই দিই। আমি এই অংশটাকে মুছে ফেলি। দেখো তো এরা সেটা m প্লাস n-1 ইন্টু ডি, এটাকে আমি কীভাবে লিখতে পারি, md প্লাস nd মাইনাস ডি ইকুয়াল টু md মাইনাস ডি প্লাস nd। এটাতে আমি লিখতে পারি ইকুয়াল টু, দেখো তো এখানে আমি কি লিখতে পারি যে m-1 ইন্টু ডি প্লাস nd। এটা লেখা যায় না? এই রাশিটাকে যদি এটা লেখা যায়, তো এটা আমি কেন লিখলাম সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবা। আমি আগে এটা লিখে নিই। এখানে দেখো আমি নিলাম 2a প্লাস এই যে m-1 ইন্টু ডি প্লাস nd। আশা করি এটা নিয়ে এখন কোনো সমস্যা নেই, কারণ এখানে তো আমি ভেঙে দিলামই। তো এটা লেখার উদ্দেশ্য হচ্ছে, এখানে দেখো এই অংশটা, এখানে এই অংশটার একটা মান কিন্তু আমরা একটু আগে বের করে নিয়েছিলাম। 2a প্লাস এই যে 2a প্লাস এটা 2a প্লাস m-1 ইন্টু ডি, 2a প্লাস m-1 ইন্টু ডি, এটার মান হচ্ছে কত, এটার আমার মানটা হচ্ছে এই যে 2n/m। তো আমি কি এটার পরিবর্তে 2n/m কে বসাতে পারি না এখানে? যদি আমি বসাই তাহলে আমার কি আসে দেখো, m প্লাস n/2 ইন্টু এটার আনসারটা হচ্ছে 2n/m প্লাস n ইন্টু, এবার আমার ডি এর মান বসানোর পালা। ডি এর মানটা দেখো তো -2 ইন্টু m প্লাস n/m এর না, তো এটা আমি এখানে বসিয়ে ফেলি, -2 ইন্টু m প্লাস n/mn। দেখো আমি n এর মানটা এখানে বসিয়ে দিলাম। এখন আমি এই অংশটা মুছে ফেলি, এখন আর এটার কোনো দরকার নেই। এবার জাস্ট ক্যালকুলেশন, আর কোনো কাজ নেই আমাদের। m প্লাস n/2, এটা হচ্ছে কি 2n/m প্লাস এ মাইনাসে মাইনাস n দ্বারা যদি আমি গুণ দেই, n দ্বারা গুণ করলে আমার এটা হচ্ছে 2m প্লাস 2n, তার মানে 2mn আর কি হচ্ছে প্লাস 2n স্কোয়ার। আমার এতটুকু চলে আসলো 2mn স্কোয়ার বাই mn। দেখো 2mn স্কোয়ার, হ্যাঁ এটা চলে আসলো m প্লাস n/2, এটাকে বিয়োগ করলে mn, তাহলে এখানে আমার mটা কাটা গেলে 2n স্কোয়ার মাইনাস কি হয় 2mn প্লাসে মাইনাসে মাইনাস 2n স্কোয়ার, আমার এটা চলে আসে। দেখো তো এটা বুঝতে পারছো কি না? আমরা কিন্তু এখানে m প্লাস n তম পদের সমষ্টি বের করতেছি, m প্লাস n তম পদের সমষ্টি আমরা বের করতেছি। এখন এই অংশে আমরা দেখতে পাচ্ছি এটা ব্র্যাকেট 2n স্কোয়ার কাটা, 2n স্কোয়ার কাটা গেলে m প্লাস n/2 ইন্টু মাইনাসের 2mn/mn, এটা থাকে না? এটা যদি থাকে, এই যে এই mn কাটা,
এই টু কাটা, তাহলে আমার আনসারটার মধ্যে শুধুমাত্র কি থাকতেছে, এখান থেকে মাইনাসটা থাকতেছে আর এখান থেকে m প্লাস n থাকতেছে। দেখো m প্লাস n থাকতেছে। তাহলে আমার কোয়েশ্চেনটা ছিল কোনো সমান্তর দ্বারার m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m হলে এর প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে বের করতে পারলাম যে m প্লাস n তম পদের সমষ্টি হচ্ছে মাইনাসের m প্লাস n। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার, বুঝতে সমস্যা হওয়ার কথা না। আর তোমরা অঙ্কটা করার আগে এই অংশের মধ্যে একটু লিখে নিবা যে আমরা জানি n তম পদের সমষ্টি এত, m পদের সমষ্টি এত, যে কথাগুলো আমি মুখে বললাম জাস্ট এগুলাই। তো এগুলা লিখতে গেলে এই অঙ্কটা অনেক বড় হবে বিদায় আমি এগুলো একটু স্কিপ করে করে লিখলাম। আর আমি তো তোমাদেরকে ফার্স্টেই বলে দিছি যে 13.1-তে আমরা যত কাজ করব সবগুলাই কি দ্বারা, সমান্তর দ্বারা। তো তোমরা একটু লিখে নিবা ইহা একটা সমান্তর ধারা অথবা সমান্তর ধারার প্রথম n তম পদের সমষ্টি। একই কথা, ক্যালকুলেশন ঠিক থাকলে তোমাদের অঙ্ক অবশ্যই ঠিক হবে। আচ্ছা, এইগুলো আমাদের 20। তারপর অঙ্কে আসি। 21-এ আমাদেরকে বলা আছে কোনো একটা সমান্তর দ্বারার পি তম, কিউ তম, আর তম পদ যদি যথাক্রমে এ বি সি হয় তাহলে আমাদেরকে দেখাতে বলছে যে এই সমীকরণটা ইজ ইকুয়াল টু 0। দেখো কোয়েশ্চেনটা আমাদেরকে কি বলছে, পি তম, কিউ তম, আর তম পদ যদি এ বি সি হয়। আমরা n তম পদের সূত্র কি জানি, আমরা n তম পদের সূত্র কি এটা জানি না, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে পি তম পদের ক্ষেত্রে এখানে কি n এর পরিবর্তে পি চলে আসবে না? তাহলে পি তম পদ আমাদের প্রশ্নে দেওয়া আছে এ, তখন দেখো তো এখানেও এ, কেমন একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না বিষয়টা? যেহেতু বিষয়টা একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, আমরা ধরি ধারাটার প্রথম পদ এ না, ঠিক আছে? তাহলে দেখো ধরি প্রথম পদ আমরা এ না ধরে আমরা ধরলাম এক্স। প্রথম পদ যদি এক্স হয়, সুতরাং আমরা শর্ত অনুযায়ী কি জানি যে পি তম পদ হবে ইকুয়াল টু এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং অনুরূপে কিউ তম পদ হবে এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং আর তম পদ হবে এক্স প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। আমি শুধুমাত্র পদগুলো আগে লিখে নিলাম। এখন আমাকে প্রশ্নে বলে দিছে যে পি তম, কিউ তম, আর তম পদ যথাক্রমে যদি এ বি সি হয়, অর্থাৎ পি তম পদরা হবে এ, কিউ তম পদরা হবে বি, আর তম পদরা হবে সি। তাহলে আমি এখানে লিখে নিই যে প্রশ্ন মতে বা শর্ত মতে পি তম পদরা কত, এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। এটার মান আমাকে বলা ছিল এ, বলা ছিল। তারপর কিউ তম পদরা হচ্ছে এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে কত, বি, এক্স প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমার সি। এটা আমার প্রশ্নে বলা আছে। তো এটাকে ধরি 1 নং, এটাকে 2 নং, এটাকে 3 নং। যেহেতু এটা একটা সমান্তর ধারা, আমরা জানি সমান্তর ধারার প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর কি হয়, সমান হয় না। যদি সাধারণ অন্তরটা সমান হয়, আমরা তো এখান থেকে সাধারণ অন্তর কি সেটাই বলতে পারতেছি না। প্রথম পদ আমরা এক্স ধরে নিলাম, সাধারণ অন্তর তো আমরা বলতেই পারতেছি না। যেহেতু আমরা বলতে পারতেছি না, আমরা একটু চেষ্টা করি যে এটা সাধারণ অন্তরটা বের করা যায় কিনা। সাধারণ অন্তর বের করার জন্য যে কোনো দুইটা সমীকরণ নিয়ে আমি কাজ করব। তাহলে দেখো সাধারণ অন্তর বের করার জন্য আমার প্রথম পদটাকে আমি ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারি। কিভাবে? যেহেতু দুই দিকে প্লাস এবং সমান, আমি যদি বিয়োগ করে ফেলি তাহলে তো সে বাদ পড়ে যাচ্ছে। আমি প্রথমে 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণকে আমি বিয়োগ করি। 1 নং থেকে যদি আমি 2 নংকে বিয়োগ করি, আমার রেজাল্টটা কি আসে দেখো, এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি মাইনাস এই যে এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো। তো এটা প্লাস হবে না, এটা মাইনাস হয়ে যাবে। যেহেতু মাইনাসের কাজ করতেছি আমি, তাহলে এটা হবে এ মাইনাস বি। এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি যে এ এক্স এবং এ এক্স কি কাটা, এই দুইটা ডি থেকে আমি একটা ডিকে যদি কমন নিয়ে ফেলি, তাহলে আমার পি মাইনাস 1 মাইনাস কি থাকতেছে, আমার কিউ মাইনাসে প্লাসের 1, আমার এটা চলে আসতেছে ইকুয়াল টু এ মাইনাস বি চলে আসতেছে। তাহলে এখানে 1 1 যদি কাটা হয়, তাহলে বা ডি ইন্টু পি মাইনাস কিউ
ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হয়। সুতরাং ডি ইকুয়াল টু আমার উপরে চলে আসলো কি এ মাইনাস বি, আর এই যে পি মাইনাস কিউ চলে গেল কোথায়, নিচে। দেখো আমি 1 নং এবং 2 নং থেকে কার মানটা বের করে নিলাম, সাধারণ অন্তরের মানটা বের করে নিলাম। আমার এটা বলছে যে তোমরা দেখাও, যে যেহেতু আমাকে দেখাতে হবে, তো দেখানোর আগে আমি কিছু ক্যালকুলেশনগুলো আগে ঠিক করে নিতে হবে। 1 নং এবং 2 নংকে আমি বিয়োগ করলাম। এবার আমি কি করব, 2 নং আর 3 নংকে আমি ক্যালকুলেশন করব। 2 নং থেকে যদি এখন আমরা 2 নং আর 3 নংকে যদি ক্যালকুলেশন করি, আচ্ছা এই অংশটা থাকে, এখন মুছার দরকার নেই। এখানে আমি 2 নং বিয়োগ 3 নং, 2 হতে 3কে বিয়োগ করে পাই, তাহলে একদম সেম এই অংশটার মতো। 2 নংটা হচ্ছে এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি মাইনাস এক্স প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। এক্স এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস 1 ইন্টু ডি বি মাইনাস সি, এই যে বি মাইনাস সি, বা এই যে এক্স এক্স কাটা, এই দুইটা থেকে যদি আমি ডিকে কমন নিয়ে ফেলি, তাহলে এখান থেকে কি কিউ মাইনাস 1 অবশিষ্ট, কিউ মাইনাস 1 অবশিষ্ট, মাইনাসের এখান থেকে ডি নিয়ে নিলে আর মাইনাস 1 থাকে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, আর প্লাসের 1 হয়ে যাবে, আর এটা তো বি মাইনাস সি আসেই। এখন দেখো 1 1 কাটা, বা ডি ইন্টু আমার কি থাকতেছে কিউ মাইনাস আর ইকুয়াল টু বি মাইনাস সি, বা ডি ইকুয়াল টু বি মাইনাস সি বাই কিউ মাইনাস আর, এটা থাকে না। দেখো আমি প্রথম 1 নং এবং 2 নং বিয়োগ করে আমি একটা সাধারণ অন্তরের মান পাচ্ছি এখানে, আবার 2 নং এবং 3 নংকে বিয়োগ করে কিন্তু আমি একটা সাধারণ অন্তরের মান পাচ্ছি। যেহেতু এটা একটা সমান্তর ধারা, আমার প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তরের মান কি সমান হবে না? অবশ্যই সমান হবে। যদি আমার প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তরের মান সমান হয়, তাহলে তো আমি এটা স্পষ্ট বলতে পারি যে এই রাশিটা অবশ্যই কি সমান। ঠিক আছে, তাহলে আমি এই অংশটা এখন মুছে দিই। দেখো যদি এটা একটা সমান্তর দ্বারা হয়, তাহলে আমি কি প্রশ্ন মতে আমি তো এটা অবশ্যই বলতে পারি যে এই রাশিটা, এই যে দেখো এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু এই রাশিটা বি মাইনাস সি বাই কিউ মাইনাস আর। এই দুইটা পরস্পর যে সমান, আমি তো অবশ্যই বলতে পারি, যেহেতু তারা একটা কি সমান্তর ধারা। এখন দেখো আমি এটাকে কোনাকুনি যদি গুণ করলে আর গুণন করলে আমার হয় এ মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর ইকুয়াল টু বি মাইনাস সি ইন্টু পি মাইনাস কিউ। আমরা একটু এদিকে দৃষ্টি রাখবো, এদিকে দৃষ্টি রেখে কিন্তু আমরা কাজটা শেষ করব। তো এই কাজটা করার জন্য এখন দেখো আমার কি করতে হবে, এই যে এটা থাকবে বাহিরে, কিউ মাইনাস আর থাকবে একটা গুণাকারে, এটা বাহিরে থাকবে, কিউ মাইনাস আরটা একটা গুণাকারে থাকবে। এখানে তো আমরা এটাই দেখতেছি যে এর সাথে, এই যে এর সাথে সম্পূর্ণটা একটা গুণ হচ্ছে, আবার বির সাথে সম্পূর্ণটা একটা গুণ হচ্ছে, তাহলে বা এ ইন্টু কিউ মাইনাস আর, এ ইন্টু কিউ মাইনাস আর, এই যে মাইনাসের মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর, এটা তো অবশ্যই লেখা যায়। আবার দেখো আমরা এখানে আরেকটা বিষয় খেয়াল করতেছি যে সিটা বাহিরে থাকবে, পি মাইনাস কিউটা গুণাকারে থাকবে, তার মানে সিটা বাহিরে থাকবে, পি মাইনাস কিউটা গুণাকারে থাকবে। সেজন্য আমাদের কি করতে হবে, বি ইন্টু পি মাইনাস কিউ মাইনাসের সি ইন্টু পি মাইনাস কিউ। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো। এটা আমি কিন্তু গুণ করিনি, জাস্ট আমি একটা প্যাটার্নে আগে সাজিয়ে নিলাম। এখন ইচ্ছা করলে আমরা এটাকে গুণ করতে পারি, যেহেতু আমার প্রমাণের মধ্যে গুণটা ডাইরেক্টলি করে নাই, মানে গুণ আকারে শুধুমাত্র রেখে দিছে, আমিও রেখে দিলাম। এবার দেখো সিটা আমার কি এখানে মাইনাসের চলে আসলো না, কিন্তু আমার এখানে দেখো দেওয়া আছে কি প্লাসের। যেহেতু প্লাসের, তার মানে এটাকে আমার বাম পাশে নিয়ে আসতে হবে। সবগুলোকে আমি বাম পাশে নিয়ে আসলে আমার কি হয়, এ ইন্টু কিউ মাইনাস আর মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর মাইনাসের বি ইন্টু পি মাইনাস কিউ প্লাসের সি ইন্টু পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0, বা এ ইন্টু কিউ মাইনাস আর মাইনাস। এখন দেখো আমার বিটা
এখানে হচ্ছে মাইনাস, এখানেও মাইনাস, যেহেতু দুইটাই বি, বিটাকে আমি মিলিয়ে ফেলি অর্থাৎ কমন নিয়ে ফেলি, কমন নিলে কিউ মাইনাস আর মাইনাসের পি প্লাসের কিউ এটা চলে আসে, আর বাকিটা যেমন আছে তেমনই থাকবে, পি মাইনাস কিউ ইকুয়াল টু 0 বা এ ইন্টু কিউ মাইনাস আর। এখন দেখো তো এখানে আমার ক্যালকুলেশনটা করলে কি হচ্ছে, এখানে একটু মিস্টেকটা হয়েছে আমার, একদম সামনে আমি একটা যেই মাইনাসটাকে কমন নিছি, দেখো তো একদম সামনের যে মাইনাসটা, এ মাইনাসের কারণে এটা তো ঠিকই থাকবে, কিন্তু এ মাইনাসে তো প্লাস হয়ে যাবে, এ মাইনাসে যদি প্লাস হয়ে যায় তাহলে এটা তো যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ এই পিটা হয়ে যাবে আমার প্লাসের, আর এই কিউটা মাইনাস ছিল এটা মাইনাসই থাকবে। যদি এমন হয়, এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কিউ এবং কিউ কি কাটা, কিউ এবং কিউ কাটা গেলে মাইনাসের বি, এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নেই তাহলে আমার কি আসে, মাইনাস কমন নিলে আমার আসে পি মাইনাস আর। এখানে আমি যদি মাইনাস কমন নিই তাহলে আমার আর হয়ে যাচ্ছে কি মাইনাসে প্লাস, পিটা হয়ে যাচ্ছে প্লাসে মাইনাস, আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু 0। এটা আসে, এই অংশটা এখন দরকার নেই, এটা আসে। তো এখন দেখো আমি মাইনাসটা কেন কমন নিলাম, মাইনাসটা কমন নেওয়ার কারণ হচ্ছে আমার প্রমাণের মধ্যে বি এর সামনে একটা প্লাস, কিন্তু এখানে আমার বি এর সামনে আছে একটা মাইনাস, যেহেতু বি এর সামনে একটা মাইনাস, এই মাইনাসটাকে আমার বেনিশ করতে হলে অবশ্যই ব্র্যাকেটের ভিতরে একটা মাইনাস আনতে হবে, যার ফলাফল হিসেবে দেখো কি আসে, যার ফলাফল হিসেবে আসে এ ইন্টু কিউ মাইনাস আর, এই যে মাইনাসে প্লাসের বি ইন্টু আর মাইনাস পি, এই যে প্লাসের সি ইন্টু পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0। বাস শেষ, এই তো আমাদের প্রমাণ দেখানো হয়ে গেল, শুড। দেখো আশা করি বুঝতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না, তবে এই অঙ্কটা তোমরা করার আগে অবশ্যই এই অংশটার দিকে প্রতিবার নজর রেখে করবা, কারণ এটার মতো তোমার একটা প্যাটার্নে সাজাতে হলে অবশ্যই তোমার এটার সাথে মিল রেখে করতে হবে। তোমরা যদি মিল না রাখো তাহলে যে সমস্যাটা হবে, তোমরা কিন্তু এখানে ডাইরেক্টলি গুণটা করে ফেলবা, তখন কিন্তু অনেক বড় হয়ে যাবে, আবার কমন নিয়ে ছোটো করতে হবে, এত পেঁচালের কোনো দরকার নেই। তোমরা একদম সহজভাবে এটাকে একটা সাইড নোটে রেখে দিবা এবং এটা অনুসারে ধীরে ধীরে সাজানো শুরু করবা, এবং শেষ মুহূর্তে দেখবা তোমাদের আনসার পর্যন্ত কিন্তু ঠিকই তোমরা চলে আসতে পারবা। ঠিক আছে, তাহলে 21 গেল, এবার আমরা 22 দেখি। আমাদেরকে 22তে বলা হয়েছে যে একটু খেয়াল করো, এই অংশটা 1357 প্লাস ডট ডট 125 এতটুক পর্যন্ত একটা যোগফল এবং ঠিক এতটুক পর্যন্ত একটা যোগফল। আমাদেরকে দেখাতে হবে এই যোগফলের আনসারটা যত আসে এই যোগফলের আনসারটাও কি তত আসে। এইখান থেকে এইখান পর্যন্ত সমষ্টি যত হবে এইখান থেকে এইখান পর্যন্ত সমষ্টিও ঠিক তত হবে, এটা আমার প্রমাণ করতে হবে। এই অঙ্ক কিন্তু তোমরা আগেও করেছো, তো এখানে একটু চেঞ্জ যেটা করলো, দুইটা অঙ্ককে একসাথে দিয়ে দিল। এখন তোমাকে দেখাতে হবে দুইটার আনসারটা বা দুইটার সমষ্টিটা সমান আসে। তো দুইটা সমষ্টি সমান আসে সেটার জন্য তোমাদের যেটা করতে হবে, প্রথমে তোমরা এটা সমষ্টি বের করবা। তো এটা সমষ্টি বের করার জন্য আমাদেরকে দেখো n তম পদের মান 125, আমরা পদের মানটা যদি জানতে পারি তাহলে তো আমরা সমষ্টি বের করে নিতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ a ইকুয়াল টু 1, সাধারণ অন্তর d ইকুয়াল টু কত 3 - 1, এই যে দেখো সাধারণ অন্তর হচ্ছে 3 - 1 ইজ ইকুয়াল টু 2। তো এটা যদি হয় আমরা জানি n তম পদ হচ্ছে a প্লাস n - 1 ইন্টু d। আমি ধরে নিলাম এটা হচ্ছে n তম পদ, তাহলে n তম পদ হচ্ছে এটা। তাহলে প্রশ্ন মতে দেখো তো, বা শর্ত মতে n তম পদের মানটা তো আমার 125 হচ্ছে, 125 এটাকে আমি লিখতে পারি। এটা লিখতে পারলে এখন আমি বাকি ক্যালকুলেশনটা করে ফেলি। তোমরা এটা সবাই কম বেশি পারো। 1 প্লাস n - 1 ইন্টু d এর মান হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 125, বা 1 প্লাস 2n - 2 ইজ ইকুয়াল টু 125, বা এটা হবে 2n - 1 ইজ ইকুয়াল টু 125, বা 2n ইজ ইকুয়াল টু 120, এটা হবে 126। সুতরাং n ইকুয়াল টু কত আসে, n ইকুয়াল টু আমার আসে 63। অর্থাৎ এই পদ থেকে আমি স্পষ্ট বলতে পারতেছি যে এই ধারাটার 63তম পদ হবে 125। তাহলে 63 পদ, n এর মান তো আমি পেয়ে গেলাম, এখন আমি সমষ্টির মধ্যে শুধু বসিয়ে ফেললেই তো আমার কাজ শেষ। তাহলে সমষ্টির সূত্র কি, n তম পদের সমষ্টি বা 63তম পদের সমষ্টি হবে s63 ইজ ইকুয়াল টু 63/2
2a প্লাস 63 মাইনাস 1 ইন্টু ডি। ডি এর মান কত? এই যে 2 ইন্টু ডি এর মান হচ্ছে 2 আর এর মানটা হচ্ছিল 1 ইন্টু 1। এটা হয় ইজ ইকুয়াল টু 63/2। এটা হবে আমার 2 প্লাস 62 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 63/2। এটা আমার হয় 2 প্লাস 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 63/2 ইন্টু বা এটা হবে 63 ইন্টু এটা আমার কত আসে 63। তাহলে এটার ক্যালকুলেশন করলে কত আসে? এটার ক্যালকুলেশনটা হচ্ছে 63 ইন্টু 63, এটা হচ্ছে 3969। 3969। দেখো আমি এই তোমার এই ধারাটার সমষ্টি আমি কত পাচ্ছি? 3969 পাচ্ছি। এখন আমি কি করব? সেমভাবে ওই ধারাটার সমষ্টি আমি বের করে নিব। তো এটা আমি এখানে একটু লিখে নিই যে দেখো 3969, এটা আমি এখানে লিখে রাখলাম, কারণ এই অংশটা আমি এখন মুছে দিচ্ছি। আমার কিন্তু একটা অঙ্ক করা শেষ, এটা কিন্তু দুইটা অঙ্কের একটা কম্বিনেশন দিয়ে দিছে। এখানে একদম সেম কন্ডিশন। সরি, আমি একটা কথা লিখতে ভুলে গেছি। তোমরা এই অংশটা করার সময় লিখবা বাম পক্ষ, এখন আমি করতেছি ডান পক্ষ। এটা কিন্তু বাম পক্ষ ডান পক্ষ দিয়ে লিখতে হবে। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের মধ্যে আমার প্রথম পদ কত? 169, এই যে 169, আর সাধারণ অন্তর হবে 171 মাইনাস 169 ইজ ইকুয়াল টু 2। এটা চলে আসলো। তাহলে শর্ত মতে এখানেও তো আমি বলতে পারি যে এনতম পদ হচ্ছে আমার 209। এনতম পদ কত? এনতম পদ হচ্ছে আমার a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 209। আমি তো এটা বলতেই পারি। তোমরা আগের অঙ্কটা পারলে এটাও পারবা। এখন এর মানটা আমি বসিয়ে ফেলি 169 প্লাস n মাইনাস 1 মানে কত? 2 মাইনাস 1, 2 মাইনাস 1, সরি এটা 2 হবে না, এটা তো n থাকবে। 2 মাইনাস 1 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 209। এখন আমার এটা কি আসে? আমার এখন এটা হয়, দেখো এখানে n মাইনাস 1 ইন্টু 2কে যদি আমি এ পাশে রাখি তাহলে 209 মাইনাস 169 এটা আসে। এটা আসলে বা এটাকে লিখতে পারি যে n মাইনাস 1 ইন্টু 2 ইজ ইকুয়াল টু, এটাকে বিয়োগ করলে আমার আসবে কত? 04 এটা আসে, বা n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 20। সুতরাং n ইকুয়াল টু 21। আচ্ছা, এখন আমাদের এখানে n এর মান আসছে 21, তার মানে 21তম পদের সমষ্টি মানে কি? s অফ 21 না? s অফ 21 মানে কি? n/2, তার মানে 21/2 ইন্টু 2a, মানে 2 ইন্টু এর মান হচ্ছে আমার 169, 2a প্লাস n মাইনাস 1, তার মানে হচ্ছে 21 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে 2। দেখো এটা, তার মানে আমার হয় 21/2, আর এটা হবে আমার কি? 2 আমি কমন নিয়ে ফেলি, তোমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করে ফেললেও পারবা। এটাকে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে আমার হবে 169 প্লাস 20, 169 প্লাস 20, দেখো এটা আসে। 2 কমন নিয়ে নিলাম। এখন এই সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করলে কি আসবে? a2 কাটা, তার মানে 21 ইন্টু আমার এটা হচ্ছে কত? 189। এটাকে ক্যালকুলেশন করলে কত আসে? 21 ইন্টু 189 ইকুয়াল টু 3969, ইকুয়াল টু 3969। এটা সমষ্টি কত আসলো আমার? 3969। এই যে দেখো আমার তো ক্যালকুলেশন শেষ। আমার বাম পক্ষের অংশটা আসলো 3969, ডান পক্ষের সমষ্টিটা আসলো কত? 3969। সুতরাং আমি বলতে পারি, সুতরাং বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। বাস শেষ। এটা তো আমার আনসার। এই গেল 22। এবার আসো 23তে আমাদেরকে কি বলছে? বলা হয়েছে যে এক ব্যক্তি, দেখো কোয়েশ্চেনটা ভালো করে খেয়াল করো। কোয়েশ্চেনটা হচ্ছে এক ব্যক্তি 2500 টাকার একটা ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি
পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। এখানে কি বলছে? প্রত্যেক কিস্তিটা তার পূর্বের কিস্তি থেকেও 2 টাকা বেশি। আচ্ছা, যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তি ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন? প্রথম কিস্তি আমাদেরকে 1 টাকা বলে দিছে না? প্রথম কিস্তি যদি 1 টাকা হয়, প্রথম কিস্তি মানে কত? দেখো প্রথম কিস্তি হচ্ছে কত? 1 টাকা। আমি এটা লিখে নিলাম, প্রথম কিস্তি হচ্ছে 1 টাকা। ওনার প্রত্যেকটা কিস্তি পূর্বের কিস্তি হতে এখানে বলে দিছে যে 2 টাকা বেশি। প্রত্যেকটা কিস্তি যদি পূর্বের কিস্তি হতে 2 টাকা বেশি হয়, প্রথম কিস্তি যদি 1 টাকা হয়, তার মানে ওনার দ্বিতীয় কিস্তি কত হবে? 1 + 2 মানে 3 টাকা হবে না? এভাবে দেখো তো, তৃতীয় কিস্তি কত হবে? 3 + 2 5 টাকা হবে না? এভাবে তার চতুর্থ কিস্তি কত হবে? 5 + 2 তার মানে 7 টাকা হবে না? এইভাবে দেখো, প্রথম কিস্তি 1 3 5 7 এইভাবে বাড়তে 9 11 13 15 17 এমনভাবে বাড়তে থাকবে। যদি এমনভাবে বাড়তে থাকে, তোমাকে এখানে কোয়েশ্চেনটা এভাবে করছে যে উনি কতগুলো কিস্তি দিলে তার ঋণ পরিশোধ করতে পারবে। অর্থাৎ এখানে চতুর্থ পঞ্চম ষষ্ঠ কততম ধরলাম যে n-তম। আমরা এখানে ধরে নিলাম যদি উনি n-তম কিস্তি পরিশোধ করে, তাহলে ওনার যে টোটাল 2500 টাকার একটা ঋণ ছিল, ওই ঋণটা সম্পূর্ণ কি হয়ে যাবে? ফিল আপ হয়ে যাবে। তাহলে আমার আগে দেখতে হবে ওনার এই কিস্তি অনুসারে ওনার n-তম কিস্তি পর্যন্ত যদি উনি দিতে পারে, তাহলে উনি টোটাল কত টাকা দিতে পারবে। তো এই ধারাটাকে আমি যদি একটু গুছিয়ে লিখি, তাহলে এটা আমার কি হয়? 1 + 3 + 5 + 7 + n। আমি এখানে n পর্যন্ত চলে আসলাম। তো n-তম পদের সমষ্টি আমার কত হবে? n-তম পদের সমষ্টিটা আমার হবে Sn = n/2 2a + n-1 × d। এটা হবে আমার সমষ্টি। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই সমীকরণ, এই ধারা থেকে a = 1, d = 3 - 1 = 2। a এবং d এর মান আমি এখানে যদি বসাই, তাহলে আমার কি হয়? n/2 2 × 1 + n-1 × d এর মান হচ্ছে এখানে 2। d এর মান 2 = n/2 2 + 2n-2 2 কাটা 2 কাটা গেলে n/2 × 2n n কাটা 2 কাটা, তাহলে n² হচ্ছে। আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ওনার n-তম পর্যন্ত যদি উনি কিস্তি পরিশোধ করে, তাহলে উনি মোট n² কিস্তি পরিশোধ করতে পারবে। এখন n² কিস্তি যে উনি পরিশোধ করলো, উনি টোটাল কত টাকার কিস্তি দিবে? এখানে দেখো কোয়েশ্চেনের মধ্যে কিন্তু বলে দিচ্ছে যে 2500 টাকার কিস্তি দিবে উনি ঠিক 2500 টাকার কিস্তি দিবে। তাহলে ওনার কিস্তির মোট টাকা যদি 2500 টাকা হয়, অর্থাৎ এখানে n না, n এর মান হচ্ছে 2500। দেখো n এর মান হচ্ছে কত? 2500। তার মানে n এর মান যদি 2500 হয়, এখানে এটা না, এটা n-তম পদ 2500 হবে তার সমষ্টি, কারণ আমরা তো এখানে সমষ্টি বের করছি। তার সমষ্টি যদি 2500 হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি যে n² আর 2500 পরস্পর সমান হচ্ছে। তাহলে আমার এই n এর মানটা লাগবে, n এর মান লাগবে। এখন যদি আমি উভয়পক্ষে বর্গমূল করি, তাহলে আমার n এর মানটা দেখো তো কত? 5 × 5 = 25 শূন্য 50 চলে আসছে কিনা দেখো তো। আমার n এর মান কত চলে আসছে? 50। অর্থাৎ উনি এভাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঠিক 50টা কিস্তি যদি পরিশোধ করে, তাহলে ওনার মোট 2500 টাকার কিস্তি পরিশোধ হয়ে যাবে। এবং আমাদের কাছে এটাই চাইছে যে কতগুলো কিস্তি ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবে, অর্থাৎ 50টা কিস্তি দিলে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবে। এই হলো আমাদের সমান্তর ধারা 13.1 এর যাবতীয় অঙ্কগুলা। তো অঙ্কগুলা তেমন কঠিন না, তোমরা যদি একটু বেসিক ফান্ডামেন্টালগুলো বুঝতে পারো, খুব সহজে কিন্তু তোমরা এগুলো করে ফেলতে পারবা। তবে সবসময় খেয়াল রাখবা, এই যে ক্যালকুলেশনগুলোর মধ্যে কখনোই পেচ লাগানো যাবে না। যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি ক্যালকুলেশনটা সলভ হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা। পরবর্তী ক্লাসে দেখা হবে। আমাদের এই ছিল গাণিতিক সমস্যাবলী সমান্তর ধারার আলোচনা। পরবর্তীতে আমরা গুণোত্তর ধারার গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।